বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম সরাসরি সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম সরাসরি সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী। সামরিক কর্তাদের থেকে দেশের নিরাপত্তার পরিস্থিতি বুঝে নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রতিরক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। প্রতিরক্ষা সম্মেলনে সীমান্ত ও নিরাপত্তা রেখার পাকিস্তানের সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা হয়। কথা হয় চীনের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা নিয়েও। বৈঠকে ছিলেন প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এদিকে লস্কর-ই তৈবা, জয়েশ-ই-মোহাম্মদের মতো দেশীয় জঙ্গি সংগঠনের হাত ধরে ইসলামিক স্টেট ও আল কায়েদা সন্ত্রাসবাদী গোষ্ঠী ভারতে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিল ন্যাশনাল সিকিউরিটি গার্ড। তবে তাদের যে কোনো হামলার জবাব দিতে তারাও তৈরি বলে জানালেন এনএসজি ডিরেক্টর জেনারেল জে.এন. চৌধুরী। তিনি বলেন, দেশের একাধিক শহরে একসঙ্গে নাশকতার ছক রয়েছে আল কায়েদা বা আইএসের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলির। কয়েকদিন আগেই আল কায়েদা অসমের জঙ্গি সংগঠন আলফা সহায়তা নিয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলে পা রাখতে চাইছে বলে গোয়েন্দা সূত্রকে উদ্বুদ্ধ করে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। As you're aware, Al Qaeda has earlier also been seen to have a presence over here. They had wrecked Goa, where a lot of foreign tourists go. They had gone to Bangalore and other such places. Now that they have declared their intention of attacking India, they will obviously ally with some of the known groups that we have, whether it's the Lashkar, whether Jaish, or whether Harkat, or whether the IAM, Indian Mujahideen. So the apprehension we have is that if they do have a combined kind of strategy, if they do go in for combined operations, what I mentioned, we have to prepare for multi-city, multiple terror attacks, and that is what we are trying to prepare ourselves for, and that is why we are working in close coordination with the anti-terrorist outfits of the state police forces. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শর্তাধীন জামিন মঞ্জুর হল তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার। শুক্রবার শীর্ষ আদালত জয়ললিতার শর্তাধীন জামিন মঞ্জুর করেন। আম্মার শর্তাধীন জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। তার সঙ্গে অপর তিন অপরাধী শশিকলা নটরাজন, বি.কে. সুধাকরন ও জে. ইলাব্রসির জামিনও মঞ্জুর করে শীর্ষ আদালত। জয়ললিতার হয়ে মামলা লড়েন আইনজীবী ফালি নরিম্যান। গত 7ই অক্টোবর কর্ণাটক আদালত জয়াকে 4 বছরের সাজা শোনানোর পর 9ই অক্টোবর শীর্ষ আদালতে আবেদন জানান জয়া। তার সঙ্গে আবেদন জানিয়েছেন অন্য অপর তিন অপরাধী শশিকলা নটরাজন, বি.কে. সুধাকরন ও জে. ইলাভশ্রী। গত 27শে সেপ্টেম্বর বেঙ্গালুরুর আদালত জয়াকে দোষী সাব্যস্ত করে। 1991 থেকে 1996 সাল পর্যন্ত প্রথমবার মুখ্যমন্ত্রী থাকাকালীন জয়া সম্পত্তির পরিমাণ নিয়ে আইনি নোটিশের ভিত্তি নেই বলে দাবি করেছেন জয়া। দোষী সাব্যস্ত করে জয়াকে 100 কোটি টাকা ও বাকি তিনজনকে 10 কোটি টাকা জরিমানা ধার্য করেন বিচারপতি মাইকেল ডি কুনহা। 1991 থেকে 96 সাল পর্যন্ত 66 কোটি 65 লক্ষ টাকার দুর্নীতি নিয়ে এই মামলা। Yet decided on whether the judgment should be, the sentence should be suspended or not. On that basis, they said that the appeal which is pending before the Karnataka High Court must be heard expeditiously. They laid down the timeline that by December 18th, before the Supreme Court, all the paper books necessary for an appeal by Ms. Jayalalitha and her associates, running into over 35,000 pages, will be filed. Not one day extension will be given. If they do not complete this process by December 18th, then the bail will be cancelled. Come to a conclusion. So therefore, today the court has given conditional bail on the grounds that she is unwell, and this is an argument made by Mr. Nariman, and he said that she needed treatment, so she'll stay at home. She will not go out of the house or receive visitors. So therefore she will remain within the confines of the house till December 18th, when the court will consider the matter again. Furthermore, he gave an assurance to court, he will tell Jayalalitha that she should instruct all her party people to behave like civilized citizens, which they are not behaving just now, and see that no violence takes place. At that stage, the Chief Justice remarked,
If Mr. Subramaniam Swamy makes a statement that he has been attacked or somebody else has been attacked, we'll take it seriously and we will again consider what to do about our bail. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মিজোরামের এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিল্লিতে। নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত দেহ। মিজোরামের এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিল্লিতে। তার ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় মহিলার ক্ষতবিক্ষত দেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন মহিলা। খুনের সন্দেহে ছাত্রটিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবারের এই ঘটনার একদিন আগেই উত্তর পূর্ব ভারতের দুই ব্যক্তির উপর হামলা হয়েছে রাজধানী দিল্লিতে। গুড়গাঁওয়ের যে ঘরটি তারা ভাড়া নিয়েছিলেন সেই ঘরেই তাদের ক্রিকেট ব্যাট দিয়ে মারা হয়। ইদানিং রাজধানীতে উত্তর পূর্ব ভারতের মানুষদের উপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলছে। তবে দক্ষিণ দিল্লির ঘটনার সঙ্গে জাতি হামলার কোনো ঘটনা নয় বলে জানিয়েছে পুলিশ। ইদানিং দেশের নানা মেট্রো শহরে পড়াশোনা বা কর্মসূত্রে উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে আসা ছেলেমেয়েরা আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে, ক্ষোভের সঞ্চার হয়েছে। তার মধ্যে মিজোরামের তরুণীর মৃত্যু নিয়ে রহস্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদয়পুর শাখার উদ্যোগে শারদ সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সরকারি প্রচেষ্টায় সব কাজে সাফল্য সম্ভব না। সামাজিক সংস্থা, ক্লাব, এনজিও এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকলে পরেই সঠিক সাফল্যে পৌঁছা সম্ভব। উদয়পুরে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদয়পুর শাখার উদ্যোগে শারদ সম্মান অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া। তিনি বলেন, ত্রিপুরায় যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানই সম্প্রীতির উৎসব। সব ধর্মবর্ণের মানুষ তাতে অংশ নেয়। দুর্গোৎসবও তার ব্যতিক্রম ছিল না। একে ধারাবাহিক রেখেই ত্রিপুরার ঐতিহ্য অম্লান রাখার আহ্বান জানান তিনি। আমাদের রাজ্যকে হেপাটাইটিস মুক্ত রাজ্য হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে চলেছে। আমি এই ফাউন্ডেশনে এই কাজকর্মের ভূয়সী প্রশংসা করছি। শুধুমাত্র সরকারি প্রচেষ্টায় সবকিছু ক্ষেত্রে আমরা সাফল্য পেতে পারি না। তার সঙ্গে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার কাজকর্মকে আমি অত্যন্ত প্রশংসা করি এবং তার প্রয়োজনীয়তা আমি অনুভব করি। সাথে সাথে আজকে অত্যন্ত আমি আনন্দিত যে হেপাটাইটিস ফাউন্ডেশন একদিকে যেমন মানুষের জীবন রক্ষা করার জন্য, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কাজ করছে, তার সঙ্গে এই ধরনের সামাজিক কাজ আজকে যেটা আমরা লক্ষ্য করছি শারদ সম্মান। উদয়পুর টাউন হলে অনুষ্ঠিত শারদ সম্মান অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মাধব সাহা, দক্ষিণ ও গোমতী জেলার সভাধিপতি যথাক্রমে হিমাংশু রায় ও সুনীতি সাহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর ভানুলাল ভৌমিক, গোমতী জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ, এসডিএম অজিত দেবনাথ, এইচএফটির রাজ্য সম্পাদক দিবাকর দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত দেব। শারদ সম্মানে ছোট বাজেটে সেরা পুজোর জন্য এগিয়ে চলো সংঘ, মৃৎশিল্পীতে জুয়েল ক্লাব, সামাজিক সচেতনতায় নেতাজি সুভাষ সামাজিক সংস্থা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অরুণাচল সংঘ, বড় বাজেটের পুজোতে ইয়ত ক্লাব, সাবেকিয়ানা পুজোতে সুকান্তপল্লী মহিলা মঙ্গল ও ব্রহ্মাবাড়ি পূজা কমিটি, সম্প্রীতিতে বিবেক সংঘ পুরস্কৃত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিদাইমোহনপুরের দাইগাবাড়ি এলাকায় বিএসএফ জওয়ান কর্তৃক এক 13 বছরের কিশোরী শ্লীলতাহানির ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য শাখা। সংগঠনের প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজধানীর পার্শ্ববর্তী শালবাগানস্থিত বিএসএফ হেডকোয়ার্টারে আইজির সঙ্গে সাক্ষাৎ করেন এই বিষয়ে। সিদাইমোহনপুরের দাইগাবাড়ি এলাকায় বিএসএফ জওয়ান কর্তৃক এক 13 বছরের কিশোরী শ্লীলতাহানির ঘটনার বিরুদ্ধে এবার সরব হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য শাখা।
সংগঠনের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পার্শ্ববর্তী শালবাগানস্থিত বিএসএফ হেডকোয়ার্টারে গিয়ে আইজির সঙ্গে সাক্ষাৎ করেন ও অভিযুক্ত বিএসএফ জওয়ানের কঠোর শাস্তির দাবি করেন। এদিনের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য সম্পাদিকা কৃষ্ণা রক্ষিত, সদস্যা দুলু মল্লিক, চিত্রা দেববর্মা সহ অন্যান্যরা। বেরিয়ে আসার সময় কৃষ্ণা রক্ষিত সাংবাদিকদের জানান আইজি তাদেরকে আশ্বস্ত করেছেন এবং দোষীকে কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দেন। সিমনার ঘটনার উপর ভিত্তি করে সকালবেলা এসপির নিকট ডেপুটেশন দিই, তারপর আইজির নিকট, বিএসএফ আইজির নিকট আমরা এক্ষুনি ওনার সাথে মিলে এলাম। উনি যা বললেন যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবেন এবং ইতিমধ্যে ওই বিএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। আমরা বলেছি যে সাসপেন্ডই শুধু নয়, তার যাতে চূড়ান্তভাবে তার বিচার হয় তার জন্য ব্যবস্থা করবেন। উনি ইতিমধ্যে ওই এনসি পাড়ায় যে ব্যাটালিয়ান ছিল 159, এই ব্যাটালিয়ান উনি পরিবর্তন করেছেন, নতুন ব্যাটালিয়ান এখানে দিয়েছেন। উনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন যে এমন ধরনের এক দুটো ঘটনায় টোটাল ওনাদের যে ফোর্স, এই ফোর্সের মান সম্মান ভুলণ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমবাসা প্রতিমা শুক্লদাস হত্যাকাণ্ডের ফাইল বন্ধের পথে এই বিষয়ে কিছুই বলতে নারাজ তদন্তকারী অফিসার। 2014 সালের শুরুতে আমবাসা মহকুমায় মোট 6টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা আমবাসা কলোনির বিধবা প্রতিমা শুক্লদাসের হত্যাকাণ্ড। শুক্রবার থেকে প্রায় 7 মাস আগে সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। এই ঘটনার পর সিআইডিকেও ডাকা হয়। তৎকালীন এসপি ছিলেন মনচাক ইপ্পার। দীর্ঘ 7 মাস পেরিয়ে গেলেও আজ পর্যন্ত হত্যাকাণ্ডের কিনারা করতে পারেনি আমবাসা থানা পুলিশ। এই মামলা তদন্তকারী অফিসার স্বয়ং আমবাসা থানার ওসি স্বপন দাশগুপ্ত। ওনার কাছে এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে ক্যামেরার সামনে কিছুই বলতে নারাজ তিনি। পুলিশ শুধুমাত্র দিনমণি শিকদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিলেন, কিন্তু সিআইডি এবং এসপি এবং এসডিপিও বলেছিলেন এই হত্যাকাণ্ডে একাধিক লোক জড়িত। আনা হয়েছিল পুলিশ কুকুরও, তবে আজ তদন্ত থমকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের ডাকে সাড়া দিয়ে বক্সনগর ব্লকের অন্তর্গত ময়নামা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এক সাফাই অভিযান সংগঠিত হয় শুক্রবার। এই অভিযানে উপস্থিত ছিলেন ময়নামা গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিনা আক্তার সহ অন্যান্যরা। স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির অঙ্গ হিসেবে সারা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানীয় সরকারি ও বেসরকারি উদ্যোগে চলছে সাফাই কর্মসূচি। আর এরই অঙ্গ হিসেবে শুক্রবার ময়নামা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সংগঠিত হয় এক সাফাই অভিযান। এতে অংশগ্রহণ করে গ্রাম পঞ্চায়েতের সদস্যা, ডিআরএ ক্যাম্পের পুলিশ কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, ময়নামা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিভিন্ন পেশার লোকজন। এদিনের কর্মসূচিতে পঞ্চায়েত কার্যালয়, উপস্বাস্থ্য কেন্দ্র, বাজার, বিদ্যালয়, রাস্তাঘাট ইত্যাদি স্থানে সাফাই করা হয়। ময়নামা গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিনা আক্তার এদিনের কর্মসূচি সম্পর্কে জানাতে গিয়ে বলেন, স্বচ্ছ ভারত যে কর্মসূচির উদ্যোগে আমরা ময়নামা পঞ্চায়েত এবং এলাকাবাসী মিলে ময়নামা ডিআরএ ক্যাম্পের জওয়ানরা এবং ময়নামা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রবৃন্দ, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা এবং সাব সেন্টারের যে কর্মী, আমরা সকলে মিলে আজকের যে সাফাই অভিযানে সকলে মিলে সাফাই করেছি। আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা হয়েছে, এটা স্বাস্থ্যের একটা অঙ্গ। আমরা বাড়ি ঘরে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকি, আমরা আজকে যে অভিযানে সাফাই করেছি, আজকে একদিনে শেষ না। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে স্বচ্ছ ভারত হিসাবে ভারতবর্ষকে ঘোষণা দিয়েছে, আমরা যেহেতু সেভাবে আমরা প্রত্যেক গ্রামে গ্রামে স্বচ্ছ গ্রাম হিসাবে গড়ে তুলতে পারি, এই আশা আকাঙ্ক্ষা। এই সাফাই কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা দেশে যখন চলছে কন্যা সন্তানদের উপর নানাভাবে নিপীড়ন, অত্যাচার, সেখানে উদয়পুরস্থিত এক অনাথ আশ্রম থেকে এক কন্যা সন্তানকে দত্তক নিয়ে নজির সৃষ্টি করলেন রাজধানীর এক দম্পতি। উদয়পুর শিশুগৃহের 4 মাস 7 দিন বয়সের মামন, ফুটফুটে কন্যা সন্তান, আরও 4 জন শিশু সাথে বড় হয়ে উঠেছিল শিশুগৃহে। ত্রিপুরা শিশু কল্যাণ পর্ষদের স্বেচ্ছাসেবিকা 4 মা নিজের সন্তানের মতো বড় করে তুলেছিলেন তাদের। এতদিন তাদের সঠিক ঠিকানা বলতে ছিল শিশুগৃহ। বৃহস্পতিবার মামন নতুন নামে তার স্থায়ী ঠিকানা ও বাবা মা পেল। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মামনকে তুলে দেয়া হয় আগরতলা কর্নেল চৌমুনির ব্যবসায়ী দম্পতির হাতে। নিজেদের সন্তান না থাকার বেদনা মামনকে কাছে পেয়ে দূর হয়ে গেল ওই দম্পতির।
নতুন জামা পরিয়ে মামুনকে কোলে নিয়ে ব্যবসায়ী দম্পতি জানালেন নিজের সন্তানের মতো মেয়েকে বড় করে তুলবেন, মানুষের মতো মানুষ গড়ে তোলার চেষ্টা তারা করবেন। এদিন শিশু দত্তক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর শিশুগৃহের প্যাট্রন সুব্রত দেব, ত্রিপুরা শিশু কল্যাণ পর্ষদের উদয়পুর শাখার সম্পাদক দুলাল কর, সদস্য বকুল দেব, সুদর্শন সাহা, রেখা রায় প্রমুখ। এ নিয়ে উদয়পুরের শিশুগৃহ থেকে ৭৯ জন শিশু সন্তান দত্তক যায় দেশের ও রাজ্যের নানান প্রান্তে। দত্তক নেবে মিস্টার এন্ড মিসেস পাল। আমরা সবাই জানি যে দত্তক প্রথাটা এটা কিন্তু কোনো সাম্প্রতিক বিষয় নয়, হাজার হাজার বছর আগেও কিন্তু দত্তক প্রথা ছিল। আমরা যদি মহাভারতের আমরা অধ্যয়ন করি, মহাভারতে আমরা দত্তক প্রথা দেখি, এবং এটা এখন যত দিন যাচ্ছে তত কিন্তু অ্যাডপশন সিস্টেমটা চালু হচ্ছে অনেক বেশি করে। আসল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভালোবাসাটা, সে আমার গর্ভের সন্তানই হোক বা অ্যাডপশনই হোক, এটা প্রতিদিনই বেড়ে যাচ্ছে কিন্তু। এবং যে একটা শিশুকে দত্তক নেওয়া কিন্তু খুব টাফ ব্যাপার। আপনার বর্তমান সমাজে যখন কন্যা ভ্রূণ হত্যা চলছে মারাত্মকভাবে, সেই সময় ব্যবসায়ী দম্পতির কন্যা সন্তান দত্তক নেওয়া সত্যিই আনন্দের। কন্যা সন্তানের বেড়ে ওঠার জন্য সমাজে বার্তাবাহক থাকবে, সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসলে মেয়েরা সুরক্ষিত থাকবে, সেই বার্তাই দিয়ে গেল এদিনের অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের লক্ষ্যে বক্সনগর ব্লকের কংগ্রেস পরিচালিত দুর্গাপুর পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো এক সাফাই অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ও নির্মল ভারত গড়ার লক্ষ্যে যে ডাক দিয়েছিল তাতে সাড়া দিয়ে শুক্রবার কংগ্রেস পরিচালিত বক্সনগর ব্লকের অধীন দুর্গাপুর পঞ্চায়েতে এক সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। এদিনের এই সাফাই অভিযানে সকল স্তরের মানুষ, শিশু থেকে বৃদ্ধরা ঝাড়ু, দা, কোদাল হাতে নিয়ে নেমে পড়েন এলাকার স্কুল, রাস্তাঘাট পরিষ্কার করার লক্ষ্যে। এদিনের এই সাফাই অভিযানে ঝাড়ু হাতে মাঠে নামেন পঞ্চায়েত প্রধান জলিলুর রহমান, উপপ্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। এদিনের এই সাফাই অভিযান সম্পর্কে বলতে গিয়ে প্রধান জলিলুর রহমান বলেন, মূল বিষয় ছিল যে ভারতের প্রধানমন্ত্রী যে ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট যে ঘোষণা দিয়েছিল যে স্বচ্ছ ভারত অভিযান, নির্মল ভারত, স্বচ্ছ ভারত, সেই হিসেবে আমাদের কর্মসূচি অনুযায়ী সমগ্র ভারতবর্ষের সাথে আমরাও আমাদের গ্রাম পঞ্চায়েতের সেই কর্মসূচি গ্রহণ করেছি এবং সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য স্কুলের ছাত্রছাত্রী তথা অভিভাবক এবং আমাদের বিভিন্ন ধরনের গ্রামের বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের এই কাজের মধ্যে সাড়া দিয়েছে এবং প্রত্যেকে খুব সন্তুষ্টি সহকারে কাজ করছে। আজকের অভিযানে আমরা আপামর জনগণ আমাদেরকে যথেষ্ট সাড়া দিয়েছে, দলমত বিশেষে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি এবং কর্মসূচিকে বাস্তবায়নের সকলে আমাদেরকে সহযোগিতা করেছে। এলাকার এক বয়োজ্যেষ্ঠ নাগরিক বলেন, জাতির জনক মহাত্মা গান্ধী যে স্বচ্ছ ভারতের ঘোষণা দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব গত স্বাধীনতা দিবসের দিন যে ঘোষণা দিয়েছেন সারা ভারতবর্ষকে নির্মল এবং পরিচ্ছন্ন ভারত গড়ে তোলার জন্য, এরই অংশ হিসাবে আমরা আমাদের এই গ্রাম পঞ্চায়েতে সকল ছাত্রছাত্রী, এলাকার অভিভাবকবৃন্দ, আপামর সকল জনসাধারণকে নিয়ে আমরা এই স্বচ্ছ ভারত সাফাই অভিযানে আমরা সামিল হয়েছি। আমরা আগামী দিনেও এই অভিযান সচল রাখবো এবং আমাদের এই গ্রামকে, এই গ্রাম পঞ্চায়েতকে আমরা সুন্দর এবং নির্মল গ্রাম পঞ্চায়েত রূপে গঠিত করব। এই সাফাই অভিযানে যে উৎসাহের সাথে তারা কাজ করছিল তাতে বোঝা যায় যে তারা সম্পূর্ণভাবে এই স্বচ্ছ ও নির্মল ভারত গড়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। এই দিনের এই সাফাই অভিযানে সাধারণ মানুষের উপস্থিতি হার ছিল লক্ষণীয়। টুরন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমার বিভিন্ন কৃষি জমিতে আমন ধানে লিফ ফোল্ডার পোকা আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে ধান। এলাকা জুড়ে একটাই দাবি, শীঘ্রই যেন এর প্রতিকার করে কৃষি দপ্তর। কমলপুরে আমন ধানে লিফ ফোল্ডার পোকার আক্রমণে ব্যাপক ক্ষতির সম্ভাবনা, ময়দানে কৃষি দপ্তর। মলয়া মাঠে লেদা পোকার আক্রমণের পর এবার ধলাই জেলার কমলপুর মহকুমার বিভিন্ন স্থানে আমন ধানে পাতাভাজ পোকার আক্রমণ দেখা দিয়েছে। ব্যাপক আক্রমণের খবর পাওয়া গেছে মেথির মিয়া কুচাইনালা গ্রামে। এলাকার ধান চাষিদের বক্তব্য, ধান খেতে ভাজ পোকা আক্রমণ করায় ক্ষতির সম্ভাবনা বেশি। কোনো প্রকার কীটনাশক ঔষধে কাজ হচ্ছে না। কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সাহায্য তারা পায়নি বলে অভিযোগ। খবর নিয়ে জানা যায়, সালেমা কৃষি মহকুমায় আক্রান্ত জমির পরিমাণ অনেক। এই রোগের লক্ষণ, ধানের পাতাগুলো কুকড়ানো থাকে, ছোট ছোট পোকা ভাজের ভেতরে থেকে ধানের শীষগুলি খেয়ে নেয়, যার ফলে ধানের পাতাগুলি সাদা হয়ে যায়।
এদিকে সালেমা কৃষি মহকুমা এসে রাজীব দেব, সেক্টর অফিসার প্রভাত দেবনাথ, কৃষি আধিকারিক সুব্রত দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল আক্রান্ত ধান জমির এলাকায় পরিদর্শন করেন এবং কৃষকদের পরামর্শ দেন। কৃষি অফিসার রাজীব দে দাবি করেন, পরিস্থিতি আয়ত্তে, ভয়ের কিছু নেই। দপ্তরের দাবি, মাত্র 5 হেক্টর জমি লিফ ফোল্ডার পোকা আক্রমণ করেছে, কিন্তু বাস্তব কিন্তু অন্য কথা বলছে। যে রোগটা এখন হইতাছে এটা তো এই রোগে তো আস্থা গ্রামের যে ধান ক্ষেতগুলো সব নষ্ট হয়ে রয়েছে। আর যে পোক এটা তো সাধারণ ওষুধ দেওয়া হয় না, এটা একটু অন্যরকম চেষ্টা করে দেখবেন আর কি। অনেকটা ক্ষতি হয়েছে, পোকের এটা ওষুধ দেওয়া এই কাম হয় না, আমরা কিনে ওষুধ দিয়ে এটা বেশি কাজ হয় না। অফিস থেকে আপনারা সরকারি অফিস থেকে দেয় না তো, আমরা ওষুধ দিচ্ছে না। আচ্ছা, আপনারা যে লক্ষণটা কি, রোগের লক্ষণটা কি? এটা তো কি রোগ এটা তো কইতে পারে না, পোক পোক তো দেখা যাইতেছে, পোক ওইটা পাতার মধ্যে বলে বলে থাকে পোকটা বেশি থাকে। এবং আমরা যে রিকমেন্ডেশন যেটা থেকে বাঁচানোর লিগে অক্ষণ কত হইল, প্রথম হইল যে নাইট্রোজেন সারটা যাতে এই মুহূর্তে আর না দেয়। নাইট্রোজেন সার যত দেওয়া হইব এটার একটা বাড়বো, তো ইউরিয়া সারটা একটু কিছুদিন বন্ধ রাখুন। এবং এখন যেই স্টেজে আছে এই স্টেজের থেকে এখনও থুর হয়েছে না সবটির মধ্যে, মানে অনেক সময় আছে, ধান পুরা রিকভার করে লাগবে। যদি এটা যদি আপনার ফুলের সময় যদি ধরে এই রোগটা, আর ইমিডাক্লোপ্রিড, ওইটা 1 ml প্রতি 3 লিটার জলে। তারপরে আপনার আছে একটা থায়োমিথক্সেম, এটা একতারা নামে আছে, বাজারে আরও অনেক নামে আছে, ওইটাও এরকমই 1 ml, ওইটা 1 গ্রাম প্রতি 3 লিটার জলে। এগুলো নতুন ধরনের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ওয়াইল্ড লাইফ সপ্তাহকে কেন্দ্র করে দুদিনব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে এক বৈশাখ প্রতিযোগিতার আয়োজন করা হয় উদয়পুর বন দপ্তরের পক্ষ থেকে। এতে উৎসাহের সহিত প্রতিযোগিতায় অংশ নেয়। ওয়াইল্ড লাইফ সপ্তাহকে কেন্দ্র করে দুদিনের কর্মসূচি গ্রহণ করেছে উদয়পুর বন দপ্তর। শুক্রবার প্যারাতিয়াস্থিত ফরেস্টের বনশ্রীর ডাকবাংলোতে অনুষ্ঠিত হয় বৈশাখ প্রতিযোগিতা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। তাতে ছোট ছোট ছেলেমেয়েরা সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। 3টি গ্রুপে অনুষ্ঠিত হয় বসে আঁকো। তার সবচেয়ে উপরের গ্রুপে অর্থাৎ 7ম থেকে 10ম শ্রেণীর গ্রুপে বসে আঁকো প্রতিযোগিতার বিষয় ছিল মাতাবাড়ি কল্যাণ সাগরে কচ্ছপ সংরক্ষণ। এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি। বসে আঁকো প্রতিযোগিতার বিষয়ে নতুনত্ব এই বিষয়টি নজর কাড়ে অংশগ্রহণকারীদেরও। শনিবার বন্যপ্রাণী সপ্তাহ উদযাপনের দুদিনের কর্মসূচির সমাপ্তি ঘটবে এক র্যালির মধ্য দিয়ে। মাতাবাড়ি এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বন দপ্তর বন্যপ্রাণী গাছ সংরক্ষণ ও বাঁচানোর সচেতনতায় শনিবার র্যালি সংগঠিত করবে মাতাবাড়িতে। বসে আঁকো প্রতিযোগিতা ঘিরে শিশুদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। প্রতিবন্ধী এক ছাত্রকেও পায়ে আর্ট করতে দেখা গেল এদিন। ওয়াইল্ড লাইফ উইক 2014 এই উপলক্ষে উদয়পুর ফরেস্ট ডিভিশন দুদিনের প্রোগ্রাম কর্মসূচি নিয়েছি। আজকে 17ই অক্টোবর এই সিট অ্যান্ড ড্র, ডিবেট, কুইজ কম্পিটিশন হবে। আগামীকালকে 18 তারিখ র্যালি হবে, রোড শো, যেটা মাতাবাড়িতে হবে। আমাদের এই 2 দিন ওয়াইল্ড লাইফ উইক উপলক্ষে 2014 প্রোগ্রাম আমরা উদয়পুর ফরেস্ট ডিভিশনের পক্ষ থেকে এই অনুষ্ঠান করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মোদীর স্বচ্ছ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে বক্সনগর ব্লকের বক্সনগর পঞ্চায়েতের উদ্যোগে এক সাফাই অভিযান সংগঠিত হয় শুক্রবার। একই দিনে উত্তর কলমচূড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও সাফাই কর্মসূচি সংগঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার বক্সনগর ব্লকের বক্সনগর পঞ্চায়েতের উদ্যোগে এক সাফাই অভিযান সংগঠিত হয় এলাকায়। এই সাফাই অভিযানে এলাকার প্রধান, উপপ্রধান সহ সকল পেশার লোকজন সামিল হয়েছিলেন। সাফাই অভিযানে নেমে তারা সাফাই করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়, উপস্বাস্থ্য কেন্দ্র, কালী মন্দির, রাস্তাঘাট ইত্যাদি। এদিকে অনুরূপ সাফাই অভিযানে সামিল হন উত্তর কলমচূড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা, প্রধান সচিব, পঞ্চায়েত সমিতির সদস্য সহ একাধিক বিশিষ্ট জনেরা। গ্রাম প্রধান রূপালী দাস জানান, আমার প্রতীকে আমি গ্রাম পঞ্চায়েতের একজন প্রধান। আমি গ্রামের সবাইকে নিয়ে যাতে সুন্দরভাবে কাজটা পরিচালনা করতে পারি। প্রধানমন্ত্রী যেহেতু নিজে কাজটা শুরু করে দেখিয়েছেন, আমিও সেভাবে সবাইকে নিয়ে কাজটা করতে চাই। আপনারা গ্রামের সব মহিলারা